नमः पार्वती पतये हर हर महादेव। বাবা বৈদ্যনাথ ধামের মেন মন্দির থেকে যে পার্বতী মন্দিরে এই লাল ধাগাটা আছে, कम आई पेड़ा कड़ा पाक हलो गरुर दूधे पेड़ा अपनी 15 दिन थाके भी नहीं पेड़ाई खराब हो गए ना। ये बाबा बैद्यनाथ ज्योतिर्लिंग में द्वादश ज्योतिर्लिंग में से एक बाबा बैद्यनाथ है, रावणेश्वर बाबा बैद्यनाथ, जो कि रावण के द्वारा लाया गया ज्योतिर्लिंग है। আবার শিবলিঙ্গের স্পর্শ করিয়ে দেবো, কেন কি এখানকার যে শিবলিঙ্গ হচ্ছে এটা হচ্ছে মনোকামনা লিঙ্গ। हमारे यहाँ 499 रुपये से स्टार्टिंग है। कितना? 499 रुपये से। 499। সব কিছু মিলে 60 টাকা মাত্র কিন্তু এই থালিটার দাম। যে ভক্তগণদের ঢল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিআইপি লাইন। আর এরা দেখতে পাচ্ছ একটা সুন্দর বেড পেয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ বন্ধুরা, আরও একটা নতুন জার্নির ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে সময় 3:45 আর আমি এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আজকের আমার গন্তব্যস্থল সেটা হতে চলেছে দেওঘর এবং সেখান থেকে বৈদ্যনাথ ধাম দর্শন, মানে বাবার দর্শন। আর বন্ধুরা, আজকে আমার টোটাল জার্নিটাই কিন্তু খুব স্বল্প মূল্যে হতে চলেছে, কারণ আজকে আমার টোটাল জার্নিটা লোকাল ট্রেনে করে হতে চলেছে। তাই 2026-এ দাঁড়িয়ে তোমরা যারা দেওঘর প্ল্যান করছো বা বৈদ্যনাথ ধাম প্ল্যান করছো, সেটাও খুব অল্প খরচের মধ্যে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। আচ্ছা, খুব স্বল্প খরচের মধ্যে পৌঁছে যাওয়ার সাথে সাথে তোমরা দেওঘরে গেলে খুব অল্প খরচের মধ্যে থাকা খাওয়ার কি বন্দোবস্ত আছে, সেই সব খুঁটিনাটি তথ্যও থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন দাঁড়িয়েছি হাওড়ার ওল্ড কমপ্লেক্সের রেস্ট রুমের ব্যালকানির সামনে। এখান থেকে এখন সোজা যাব প্ল্যাটফর্মের দিকে। 4:15 আমাদের হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেন আছে, তো সেটা ধরে বর্ধমান যাব। সেখান থেকে কীভাবে পৌঁছাচ্ছি পুরোটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, নাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন তোমরা মিস করে যাবে। বন্ধুরা, ঘড়িতে সময় 4:05 আর টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য পড়লো হাওড়া থেকে জেসিটি পর্যন্ত 65 টাকা। আর এইখানে কিন্তু আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 37811 বর্ধমান লোকাল ভায়া মেন 5 নম্বরে কিন্তু আমাদের ট্রেন আছে। আর সময় হচ্ছে 4:15। তাহলে চলো আর বেশি দেরি না করে সোজা যাবো এখন ট্রেনে উঠে, বাকি কথা হচ্ছে। হাঁটতে চলে এসেছি 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর এই সকাল সকাল হাওড়া স্টেশনে ভিড় দেখতে পাচ্ছ। আর এই যে ট্রেন আমাদের কিন্তু দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় একদম 4:15 আর নির্ধারিত সময় কিন্তু আমাদের স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমানের উদ্দেশ্যে। সকাল 6:05 আর বাইরের দৃশ্যটা কিছুটা এইরকম। দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি। পুরো কুয়াশায় ঢাকা থাকে। এতটা ঠান্ডা আশা করিনি। আর শীতের সকাল, মারাত্মক শীত করছে। আসলে এইদিকে পুরো খোলামেলা মাঠ আর আমরা যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে সবার, সব শীতে পুরো কুঁকড়ে আছি।
থেকে 4:15 ট্রেন ধরে ফাইনালি 105 কিলোমিটার পথ অতিক্রম করে 6:35 এসে পৌঁছালাম বর্ধমান স্টেশনে। এইখান থেকে কীভাবে যাব সেটা এবার তোমাদের বলে রাখি। 7:15 বর্ধমান থেকে বর্ধমান টু ঝাঁঝা লোকাল মেমু ট্রেন আছে, তো সেই ট্রেন ধরে আমরা কিন্তু যাব জেসিডি। তো ওখান থেকে কিভাবে যাই সেটা কিন্তু ওখানে নেমে এবারে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে থাকছি। ট্রেন আমাদের নামালো 2 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে যেতে হবে 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বরে কিন্তু বর্ধমান ঝাঁঝা মেমু লোকালটা দেবে, তো চলো সেই দিকে যাওয়া যাক। চলে এসেছি বর্ধমানের 7 নম্বর প্ল্যাটফর্মের সামনে, আর গাড়ি নাম্বার 63509 মানে বর্ধমান টু ঝাঁঝা যে মেমুটা, সেই ট্রেনটা কিন্তু ডেলি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7:15 ছাড়া হয় এবং জেসিডিতে পৌঁছানোর সময় হচ্ছে 11:24। তোমাদের বলে রাখি বর্ধমান থেকে জেসিডির ডিস্টেন্স হচ্ছে 216 কিলোমিটার, আর বর্ধমান থেকে জেসিডির মাঝে স্টেশন পড়বে টোটাল 27টা। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর এই মুহূর্তে ট্রেনের অবস্থাটা কিছুটা এইরকম। ট্রেন নাম্বার 63509 বর্ধমান ঝাঁঝা মেমু 7:15 বর্ধমান থেকে ছাড়ার কথা ছিল, যদিও 4 মিনিট লেট করে 7:19 ট্রেনটি ছাড়া হলো। ফাইনালি বন্ধুরা 322 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে আমরা এসে পৌঁছালাম জেসিডি জাংশনে। আমরা আছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজটা, এই ওভারব্রিজ হয়ে কিন্তু আমাদের 1 নম্বরে যেতে হবে। তাহলে চলো বাইরে থেকে বৈদ্যনাথ ধাম যাওয়ার কি ব্যবস্থা আছে, কেমন কি গাড়ির ফেসিলিটি আছে সেটা বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে হেঁটে একটু এগিয়ে আসতেই এই বাঁদিকে দেখতে পাবে তোমরা টিকিট কাউন্টার, এইখান থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। এখান থেকে দেখো এই বাঁদিকে একটু এগিয়ে জাস্ট বাঁদিকে টিকিট কাউন্টারটা পড়ছে। চলো স্টেশনের বাইরে বেরোনো যাক। দেখতে পাচ্ছি সামনেটা বেশ কিছু মানুষ কিন্তু বসে এখানে বিশ্রাম নিচ্ছেন। আর তোমাদের যদি আমি স্টেশন চত্বরটা দেখাই, দেখো স্টেশনটা দেখতে পাচ্ছ, এই দেখো স্টেশনের যে গঠনশৈলীটা, এই দেখো এই দিকে বলো বা এই দিকে দুদিকে কিন্তু এমনভাবে স্ট্রাকচারটা তৈরি করা মনে হচ্ছে যেন পুরো দুটো শঙ্খ রাখা, এবং মাঝখানে একটা ত্রিশূল আকারে তৈরি করা হয়েছে। দুদিকে পুরো দুটো শঙ্কর, মাঝখানে ত্রিশূল, খুব সুন্দর দেখতে লাগছে। আর যদি পুরো মানে স্টেশনটা দেখাই, স্টেশনের গঠনশৈলীটা, এখানে যে বৈদ্যনাথ ধাম মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু পুরো স্টেশনের স্ট্রাকচারটা তৈরি করা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর স্টেশন থেকে বেরিয়ে এই যে সোজা সামনে সরু রাস্তাটা চলে গেছে, এইখান থেকে কিন্তু আমাদের অটোটা ধরতে হবে। তাহলে চলো একটু এগিয়ে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা অটো আমরা কিন্তু পেয়ে গেছি বৈদ্যনাথ ধাম মন্দির যাওয়ার জন্য। এইখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। জেসিডি থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এসে পৌঁছেছি মন্দিরের সামনে। অটোটা ঠিক আমাদের কিন্তু এইখানটা নামিয়েছে, আর এইখান থেকে তোমাদের যদি আমি মন্দিরের ডিস্টেন্সটা বলি, সেটা হচ্ছে মাত্র পায়ে হেঁটে 50 মিটার। এখান থেকে মন্দিরের দিকে যাব, ওখানে টোটাল 3টে দরজা আছে। তো কেমনভাবে কি প্রসেস আছে, কেমনভাবে কি তোমরা এন্টার করতে পারবে মন্দিরে, সেটাও কিন্তু তুলে ধরছি। তাহলে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দির প্রাঙ্গণে একদম সামনে ঢুকতেই দেখতে পাচ্ছি যে প্যাড়ার যে ভান্ডার, সবাই জানি আমরা দেওঘরের কিন্তু প্যাড়া খুব বিখ্যাত। তো এখানে অজস্র প্যাড়ার কালেকশন দেখতে পাচ্ছি। প্যাড়ার কেমন কি দাম আছে কাকু? 400 টাকা কেজি। 400 টাকা শুরুই কি 400 টাকা থেকে? আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে? বস একই কোয়ালিটি। হ্যাঁ একই কোয়ালিটি। এটাও কি প্যাড়া তো নাকি? এটা কত? 400 টাকা কেজি? এগুলো সব 400 টাকা কেজি। আচ্ছা, আরও একটা দোকানে চলেছি। প্যাড়া কেমন কি দাম আছে কাকা? পেড়া ভালো 400 রুপিয়া কিলো আছে। 400 টাকা কিলো। মিষ্টি কম। আচ্ছা। এই পেড়া কড়া পাক হলো গরুর দুধে। পেড়া আপনি 15 দিন থাকে भी নেবেন, পেড়াই খারাপ হবে না। আর যে আপনি জিনিস দেখেন খাবেন, সেই জিনিস আপনি পাবেন। একদিকে অনেক কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই না, যে একরকম টেস্ট না না, হ্যাঁ যে আপনি খাবেন ওইসই পাবেন। অন্য দোকানদার আর কি করে,
খেতে দেবে ভালো, দিয়ে দেবে অন্য জিনিস কম দামের মধ্যে। উস আমার দোকানে পেড়া গলির মধ্যে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা शुद्ध खोबा खीरेर पेड़ा हलो। शाम के समय में बाबा श्रृंगार जब पूजा होते तो एक पेड़ा हम लोग बराबर डेली चढ़ाछे बाबा मध्य। এই পেড়া ভোগ লাগছে বাবাকে, এই মধ্যে কই মিলাবট হচ্ছে না। ওকে, ধন্যবাদ কাকা। তো শুনতে পেলে 400 টাকা, এখানে ভালো কোয়ালিটি নিতে গেলে 400 টাকা মোটামুটি তোমাদের কেজি হিসাবে নিতে হবে। আর এখানে তোমরা অজস্র লাইন দিয়ে অজস্র কিন্তু দোকান পেয়ে যাবে। এখানে পুরো চারিদিকে দেখো পেড়ার ভান্ডার আছে, নানান দোকান, নানান কালেকশন। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের পশ্চিম দরজার একদম সামনে। আর এই বাঁ পাশে একদম একটা পেড়ার দোকান আছে, এখানেই কিন্তু আমরা জুতো খুলে রেখেছি। আর এখন পশ্চিম দরজা থেকেই আমরা কিন্তু মন্দিরে এন্টার করব। আর ভিতরের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরে ঢুকতেই অনেকজন কিন্তু প্রণাম করে একেবারে ঢুকছে। আর মন্দিরে ঢুকতেই কিন্তু এখানে বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। पानी का डब्बा कितना का भैया? 20, 30, 50, 20, 30, 50। क्वांटिटी का ऊपर है ना? ঠিক আছে। তো তোমরা চাইলে 20, 30, 50 নানান রকমের কিন্তু সাইজ আছে। তোমরা যেরকম চাইবে সেই রকমভাবে সেই প্রাইস দিয়ে কিন্তু তোমরা জলের এই ডিবেগুলো নিতে পারো। আর ঠিক এই জলের সামনেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ফুল বিক্রি হচ্ছে। কাকিমা, ফুল কত করে কি বিক্রি করছেন? 20 रुपया। 20 रुपया। ये क्या माला है? माला है, बेलपत्र है, इसमें कमल भी आता है, लाल फूल आता है, আচ্ছা सब আচ্ছা। आता है। তো জবা ফুল, বেলপাতা, গাঁদা ফুল এরকম মালা তোমরা সবই পেয়ে যাবে মাত্র 20 টাকায়। তো তোমরা যারা এখানে এসে পুজো দেবে ভাবছো, এখান থেকে তোমরা জল নিয়ে নিতে পারো এবং এখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা এই ফুল, বেলপাতা এইসব নানান জিনিসপত্র নিয়ে নিতে পারো, পূজার সামগ্রী। আর আজ যেহেতু মাঘী পূর্ণিমা তাই মন্দিরে ভিড়টা একটু বেশিই আছে, ভক্তদের ঢল মারাত্মক দেখতে পাচ্ছি মন্দিরের চত্বরে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে রুদ্রাভিষেক হচ্ছে। তো আমার সঙ্গে একটা ঠাকুর মশাই আছে। ये क्या हो रहा है? ये बाबा बैद्यनाथ का रुद्राभिषेक हो रहा है। ये बाबा बैद्यनाथ ज्योतिर्लिंग में, द्वादश ज्योतिर्लिंग में से एक बाबा बैद्यनाथ है, रावणेश्वर बाबा बैद्यनाथ, जो कि रावण के द्वारा लाया गया ज्योतिर्लिंग है। यहाँ पे रुद्राभिषेक का महत्व है और यात्री के द्वारा 21 पंडित के साथ पूरा रुद्राभिषेक किया जा रहा है। इनके उपरांत पाठ होने के बाद ये अंदर जाएंगे, अपने हाथ से सारा अभिषेक बाबा पर चढ़ाएंगे, अभिषेक करके उसके बाद बाहर आ जाएंगे। ये क्या डेली होता है? यहाँ लाखों भक्त आते हैं, कराते रहते हैं दिन भर, जब तक पट खुला रहेगा तब तक होगा। देश विदेश से भक्त आते हैं, अपने उपस्थिति दर्ज करते हैं, रुद्राभिषेक कराते हैं। कराने का मतलब क्या प्रोसेस है, थोड़ा बताइए। वो हो जाएगा, पूजा पंडित जी से कॉन्टेक्ट, सब आप लोग ही? सब हाँ हम लोग कर देते हैं। हाँ, अरेंजमेंट कर देते हैं, पंडित जी रहेंगे, पाठ करेंगे, अंदर जाएंगे, पूजा हो जाएगी। कितना क्या खर्चा आता है इसमें? वो जैसा करेंगे वो मिनिमम एक आइडिया, मिनिमम 5100 रुपये का अभिषेक। 5100 रुपया का। তো বন্ধুরা এখানে রুদ্রাভিষেক হচ্ছে। তো চলো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব। দেখো এখানে এগিয়ে যেতে একটা জিনিস চোখে পড়ছে, এখানে লম্বা 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 লাইন দিয়ে দেখো এরকম লাল লাল কাপড় কিন্তু বাঁধা আছে। तो पंडित जी ये क्या है ये कपड़ा? ये गठबंधन है। गठबंधन क्या चीज़, थोड़ा ये एक्सप्लेन। मनोकामना के लिए किया जाता है, खुशी के लिए किया जाता है। अच्छा अच्छा। ये शिव जी और माँ पार्वती जी का गठबंधन होता है। अच्छा अच्छा, ठीक है। तो प्राइस क्या है इसका? क्या बोले? इसका प्राइस क्या है? एक पीस लेना पड़ता है कि कितना पीस लेना पड़ता है? एक पीस ये एक पीस लगता है। अच्छा अच्छा। ये कितना फीट, कितना ये फीट? 54 मीटर का आता है लंबाई। 54 मीटर। सुने ये 108 हाथ है। 108 हाथ का है। 108 हाथ का होता है ना? अच्छा अच्छा। तो इससे क्या होता है थोड़ा आप बता दीजिए। ये हर चीज़ के लिए, मनोकामना के लिए है। ये ज्योतिर्लिंग है ना, 12वां ज्योतिर्लिंग हृदय पीठ है। हाँ। यहाँ पे हर मनोकामना के लिए किया जाता है। अच्छा, जो अपना मनोकामना करेगा तो वो ये चढ़ावा देगा है ना बाबा को? हाँ, उसको प्राप्त होता है। তো বন্ধুরা এটা কি জিনিস তোমাদের আমি একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লম্বা লম্বা কাপড়গুলো দেখছো এগুলো 108 হাত আর 54 মিটারের কাপড় হয়। এটা হচ্ছে এই যে একটা শিব ঠাকুরের এখানে মন্দির আছে, তোমাদের আমি একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এই শিব ঠাকুরের মন্দির থেকে ওইদিকে দেখতে পাচ্ছ মা পার্বতীর মন্দির আছে। যারা এখানে এসে মনস্কামনা করেন, নানান রকম মনস্কামনা বাবার কাছে করে থাকেন, বিশেষ করে স্বামী স্ত্রীরা। তো এই শিব ঠাকুরের মন্দির থেকে মা পার্বতীর মন্দির পর্যন্ত এই দেখতে পাচ্ছ লম্বা লম্বা দেখো লাল এরকম কাপড়গুলো গেছে। তো একে অপরের যাতে সেই মনের মিলনটা তাদের থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কাপড় এখানে পুরো বাঁধা হয় এই শিব ঠাকুরের মন্দির থেকে মা পার্বতীর মন্দির পর্যন্ত।
এইটাকে এখানে খুবই পুণ্য মানা হয় এবং বলা হয় যে এই কাপড়টা শিব ঠাকুরের মন্দির থেকে মা পার্বতীর মন্দির পর্যন্ত বাঁধলে সবার নাকি মনস্কামনা পূরণ হয়। তো এটাই এখানে মান্যতা আছে, আমি সেটাই জানতে পারলাম, সেই জন্য আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধাম দর্শন করতে আসবে ভাবছো তাদের বলে দিই, এখানে যে বৈদ্যনাথ ধাম মন্দির আছে, মানে আমার সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ রূপে যে বিরাজমান হয়েছে, সেটা হচ্ছে এখানের মেন মন্দির। এর সামনাসামনি ঠিক মা পার্বতীর মন্দির আছে। এছাড়াও এখানে 20 থেকে 22টা আরও মন্দির আছে, যেমন আমার সামনে দেখতে পাচ্ছি মা তারার মন্দির আছে, ওইদিকে আরও মন্দির আছে, নানান মন্দির আছে। এই পুরো মন্দির প্রাঙ্গণে নানান মন্দির আছে, সেটা 20 থেকে 22টা, সবটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা যারা আসবে বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করার সাথে সাথে বাকি তোমরা মন্দির যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু চাইলে দর্শন করে নিতে পারো। মন্দির প্রাঙ্গণে যত এগোচ্ছি তত কিন্তু মানুষের খালি ঢল আর মাথা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু এরকম রাগ মৃদঙ্গ বাজতে থাকে। আর আজ যেহেতু মাঘী পূর্ণিমা, আজ কিন্তু মানুষের ঢলটা একটু বেশি নেমেছে। যেখানে অন্য দিন এমনি তোমরা যেটা জেনারেল লাইন, সেখানে লাইন দিয়ে 3 ঘন্টা মতো সময় লাগবে। আজকে মানে মাঘী পূর্ণিমার দিন এখানে মারাত্মকভাবে ভিড় হচ্ছে। তো আজকে যে জেনারেল লাইনটা আছে সেই ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা কিন্তু মানুষ লাইন দিয়ে তারপরে বাবার দর্শন করতে পারছে। মন্দির প্রাঙ্গণের সামনে দেখতে পাচ্ছি এইরকম নানান ডালা সাজানো আছে, এছাড়াও আরও নানান জল আছে। তো নানান জিনিস দেখতে পাচ্ছি। দাদার থেকে জেনে নেবো যে ডালা কেমন কি দাম আছে দাদা? হ্যাঁ, यहाँ पे प्रसाद आता है, ये 100 का आता है, প্রসাদ 100 का आता है। আচ্ছা 50 का आता है। আচ্ছা, এখানে প্রসাদ প্যাক করা আছে, 100 টাকার প্রসাদও আছে, 50 টাকার প্রসাদও আছে। আর যদি কেউ জল নেয় তাহলে হ্যাঁ, ये 50 का जल है, আচ্ছা এটা 50 টাকার। और ये 20 का है। আচ্ছা এই জল নিলে 20 টাকা, বোতলে জল নিলে 20 টাকা, আর এটা 30 টাকা। अच्छा ये सब क्या है? ये आरती करने के लिए। आरती। अच्छा तो ये इसका भाड़ा कितना है? ये इसका नहीं लगता। आपका प्रसाद जो लेगा आप ऐसे ही करने देंगे। ये जो कपूर जो लेंगे ना, তোমরা যারা এখানে এসে প্রসাদ কিনবে বা জল কিনবে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বাবার আরতি করার জন্য। এতে কর্পূর রেখে তোমরা আরতি করতে পারো বাবার, এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। তোমরা যারা এখানে এসে এই দাদার দোকানে একদম বাবার মন্দির, মেন মন্দিরের ঠিক এই কর্নারে দাদার দোকান আছে। তোমরা এখানে এসে যদি প্রসাদ কেনো বা জল নাও, দাদার দোকান থেকে কিন্তু এই জিনিসটা এমনি দেওয়া হবে। তোমরা এতে কর্পূর দিয়ে বাবার আরতি করতে পারো। তো এরকম নানান ভক্ত আসে যার নিজের মনস্কামনা পূরণ হয় বাবার কাছে, কিন্তু গন্ডি কেটে ইনি বাবার দর্শন করতে এগোচ্ছেন। বাবার মন্দিরটা তোমাদের পিছন দিক থেকে দেখেছিলাম, এখন চলেছি বাবার মন্দিরের একদম সামনে, আর তোমাদের সামনে থেকে আমি জাস্ট মন্দিরটা দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছ বাবার মন্দিরের সামনেই কিন্তু নানান সব ধূপ প্রসাদের দোকান আছে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ধূপ, আচ্ছা ধূপ মোমবাতি এইসব সব দোকান আছে, নানান দোকান, প্রচুর দোকানে তোমরা যে কোনো দোকান থেকে নিতে পারো। এবং এখানে এসে এই ভাই বা দাদাদের দোকান থেকে আরতি করতে পারো, এর জন্য কিন্তু এক্সট্রা চার্জ নেওয়া হয় না। এই দাদা বা ভাইদের দোকান থেকে এইসব ধূপ মোমবাতি তোমরা যদি কেনো, এই জিনিসটা এমনি দেওয়া হয়। এতে তোমরা কর্পূর দিয়ে কিন্তু বাবার আরতি করতে পারো। ঠিক বললাম তো? আর এই হচ্ছে বন্ধুরা বাবার মেন মন্দির, দর্শন করে নাও তোমরা। আর দেখতে পাচ্ছ যেটা তোমাদের দেখালাম একটু আগে, বাবার মন্দির থেকে এই দেখো এই লাল কাপড়গুলো মা পার্বতীর মন্দিরে কিন্তু গেছে। এগুলো নিজের মনস্কামনার জন্য কিন্তু সবাই নিজের মনস্কামনা জানিয়ে এগুলো বাঁধে। কেউ 6 মাসের জন্য বাঁধে, কেউ 1 বছরের সংকল্প নিয়ে বাঁধে। তো এটা তোমাদের উপরে নির্ভর করছে তোমরা কি হিসাবে বাঁধবে বা কত মাস বা কত বছরের জন্য বাঁধবে। আর এখানে নানান ভক্তজন এসে কিন্তু নানানভাবে পুজো করছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে পুরোহিত মশাই বসে আছে, এখানে নানান ভক্তগণ কিন্তু ধূপ মোমবাতি এখানে কিন্তু জ্বালাচ্ছে। দেখো নানান ভক্তজন কিন্তু ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে নিজের মনস্কামনা জানাচ্ছে এবং মাথা ঠুকে নিজের মনস্কামনা জানাচ্ছে ভক্তগণরা।
বাবার মেন মন্দিরের সামনেই কিন্তু শিব ঠাকুরের একটা বিশাল বড় একটা ফটো আছে। আর বন্ধুরা মেন যে মন্দির তার দেখো ডান পাশেই হচ্ছে মহাকাল মন্দির আছে, আর তার পাশেই একটা বিশাল বড় ঘন্টা আছে, বিশাল বড় ঘন্টা এটা। চলো তোমাদের একটু মহাকাল মন্দিরটা দর্শন করিয়ে আনি। আজকে প্রত্যেকটা মন্দিরে মারাত্মকভাবে ভিড় হয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা বাবা মহাকালের মূর্তি, এখানে বিগ্রহ আছে। সবাই এখানে এসে শুধু জল, ফুল, বেলপাতা বাবার মাথায় চড়াচ্ছে। চলো বাবার মন্দিরে এসে একটা প্রদক্ষিণ করা তো বানতা হয়। এই হচ্ছে বাবার বিগ্রহ, তোমরা বন্ধুরা দর্শন করো, বাবা সবার মঙ্গল করুক। মহাকাল মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ যে বজরংবলী মন্দির আছে এবং তার পাশে মা মনসা মন্দির আছে। তো তোমরা চাইলে এক এক করে কিন্তু প্রত্যেক কটা মন্দির দর্শন করতে পারো। আর তোমাদের যদি আমি একটু উপরের দিকে দেখাই, দেখো এইখান থেকে দেখতে পাচ্ছ যে লাইনটা, এটা হচ্ছে জেনারেল লাইন। খালি ভিড়টা দেখো, যেখান থেকে এই ভিড়টা শুরু হচ্ছে তোমাদের সেখানে নিয়ে গিয়েও দেখাবো যে ভিড়টা কেমন পরিমাণে হয়েছে। তোমাদের বজরংবলী মন্দির দর্শন করিয়ে আনি। দেখো এই ঠিক মন্দিরের বাঁদিকে আসছে, এখানে নানান দেবদেবীর মূর্তি আছে এবং শিবলিঙ্গও আছে। দেখতে পাচ্ছ এখানে একটা বড় শিবলিঙ্গ আছে। সবাই এখানে এসেও পুজো দিচ্ছে, জল ঢালছে। ছোটা আর বন্ধুরা এখানে আসছেই বজরংবলীর মন্দিরে আসছে ঠাকুরমশাইটা একটা টিপ পরিয়ে দিল। আর এই দেখো এখানে হচ্ছে বজরংবলীর মূর্তি আছে। জয় বজরংবলী। এবং ঠিক বজরংবলীর মন্দির থেকে বেরোলেই মা মনসার মন্দির আছে। চলো তোমাদের সেটাও দর্শন করাই। এটা হচ্ছে মা মনসার বিগ্রহ আছে এখানে। বন্ধুরা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটাকে কিউ কমপ্লেক্স বলা হয়। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার পিছনে যে মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছ, মেনলি বাবার যারা দর্শন করতে চায় জেনারেল লাইনে, এইটাই হচ্ছে জেনারেল লাইনের স্টার্টিং। এইখান থেকেই বাবার দর্শন করার জন্য লাইন শুরু হয় এবং এইটা এইভাবে হয়ে বিশাল বড় একটা রাস্তা আছে, সেখান থেকে কিন্তু গিয়ে তোমরা বাবার দর্শন করতে পারবে। আমার সামনে একজন ঠাকুরমশাই আছে, ওনার থেকে জেনে নেবো যে এখানে বাবার দর্শন করতে গেলে কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে। সকাল 4টা থেকে সন্ধ্যে 4টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর যারা ভেতরে আছে তারা জল চাপাবেন, বাকির মানুষ বাইরেই থেকে যাবেন। আচ্ছা, মানে ভোর 4টে থেকে বিকেল 4টে পর্যন্ত বাবার দর্শন করা যাবে, মন্দির খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এন্ট্রি আর ঠিক করেছে ওর জ্বালার্পণ হবে। আচ্ছা, এটা 4টা সকালে, 4টা বিকালে। এইটা এন্ট্রি পয়েন্ট। এইটা যে লোকে এন্ট্রি করেছে সেই জন্য সবাইকে জল চাপায় বাইরে করছে। ওর মধ্যে সাফাই করে শৃঙ্গার পূজা। এইটা 7টার সময়, 7টার সন্ধ্যাকালীন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ঠাকুরমশাই পুজো দেওয়ার নিয়ম কি আছে? নিয়ম এখানে নিজের গঙ্গাজল, ফুল, বেলপাতা নিয়ে বাবার পর মাথায় চাপানো হয়। তারপর বাবার গাঁট বাঁধা হয়। বাবার গাঁট বাঁধা একটা শিব পার্বতী মন্দিরে নিয়ে গাঁট বাঁধা করে ওখানে গিয়ে সেই পুজোটা সমাপন করা যায়। যদি যে করতে চায় করতে পারে, যে না করে তো নাও করতে পারে, কিন্তু এটা এখানকার একটা মাহাত্ম্য। কেন এখানে শিব আর পার্বতী একসঙ্গে বিরাজমান। আচ্ছা, এই যে লাল কাপড় বাঁধার রিচুয়ালসটা আছে, নিয়মটা আছে, এটা কি বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে না? সবাই জন্য, সবার জন্য, নিজের মনস্কামনা জানিয়ে কেউ বাঁধতে পারে, এটা তাই তো? সংকল্প করে যে যেভাবে তিরুপতি বালাজিতে মুন্ডনের মাহাত্ম্য, এখানে বৈদ্যনাথে এই গাঁট বাঁধার। আচ্ছা আচ্ছা, এটা কতদিনের জন্য কোনো সময়? কোনো সময় নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ কখনো এসে বাঁধতে পারে না। 6 মাসের জন্য, 1 বছরের জন্য, এরকম কোনো ব্যাপার নেই, কোনো নিয়ম নেই। আচ্ছা আচ্ছা। আর যদি যখন তার মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন কি নিয়ম আছে? বাস ওই মনস্কামনার জন্যই এটা বাঁধা যায়। মনস্কামনা পূর্ণ হলো তার বাবার এসে পুজো পাঠ করবে, বাবাকে নিজের স্মরণ করবে। এটাই নিয়ম। অসংখ্য ধন্যবাদ। জয় বৈদ্যনাথ। জয় বৈদ্যনাথ। হর হর মহাদেব। হর হর মহাদেব। বম বলে জয় শিব, জয় শিব, জয় শিব। তো বন্ধুরা শুনতে পেলে এখানে যে
ঠাকুরমশাই আছেন ওনার মুখে কিন্তু এখানে পুজো দেওয়ার নিয়ম বা এখানে যে মনস্কামনা যে ব্যাপারটা আছে সেই সব তথ্য কিন্তু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা জানো কী করতে হবে, ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এই ভিডিওটাকে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। কিন্তু আরও যা যা ইনফরমেশান আমি এই মন্দির চত্বরে পাবো সেগুলো সব কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। আর একে একে কিন্তু ভক্তরা এখনও আসছে, এখন দুপুরের সময় এখনও কিন্তু একে একে ভক্ত আসছে। সব দেখতে পাচ্ছ এই রাস্তা হয়ে কিন্তু বাবার দিকে আস্তে আস্তে তারা এগিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা দূর দূরান্ত থেকে বাবার দর্শন করতে আসবে, যারা জেনারেল লাইন দিয়ে বাবার পুজো দিতে চাও, তারা কোথা থেকে লাইন দিতে পারবে এবং পুজো নিয়মাবলী কী আছে সেই সব তো তুলে ধরলাম। এবার যারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চায় সেটা কি নিয়ম আছে সেটাও তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, আর তোমাদের যেটা দেখালাম দেখো উপরে কিন্তু পুরো ভক্তের ঢল মারাত্মকভাবে আছে। এটা একটা ব্রিজ মতো, তো এর উপর থেকে কিন্তু পুরো ভক্তগণরা ডাইরেক্ট লাইন দিয়ে বাবার কাছে পৌঁছে যায়। এবার তোমাদের দেখাবো যে ভিআইপি লাইনে পুজো দিতে গেলে কী নিয়মাবলী আছে বা কেমন কী লাইন আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই আমার সামনে দেখতে পাচ্ছ যে ভক্তগণদের ঢল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিআইপি লাইন। দেখো খুব একটা বেশি ভিড় নেই, খুবই অল্প সংখ্যক মানুষ এখানে আছে। এটা পুরোটাই কিন্তু ভিআইপি লাইন। তো ভিআইপি লাইনে পুজো দিতে গেলে কেমন কি টাকার মানে খরচ হবে বা কেমন কি প্রাইস আছে, পুজোর দক্ষিণে কেমন কি আছে সেই সবও তুলে ধরার চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিআইপি লাইনে পুজো দেওয়ার কি নিয়ম আছে সেটা আমার সঙ্গে একজন ঠাকুরমশাই আছে, উনিই বলে দেবেন। यहाँ पूजा देने का वीआईपी लाइन में जो पूजा देने का क्या नियम वगैरह, क्या फीस वगैरह, आप थोड़ा एक्सप्लेन कर दीजिए। साधारण दिन में 300 रुपये लगती है। ये मंदिर फंड में जाता है। और जैसे सावन भादव शिवरात्रि में उसमें 600 रुपये लगती है। ऐसा क्यों? मतलब उस टाइम बाबा का जन्म दिवस मनाया जाता है इसलिए? हाँ, उस दिन विशेष भीड़ रहता है तो 600 रुपये रहता है। 600 रुपया हो जाता है 2 महीने। सामान्य दिन 300 रुपये रहता है। सावन और भादो में 600 रुपया लगता है। हाँ, सावन और भाद्रपद में। बाकी 10 महीना पूरा 300 रुपया करके लगता है ना। और कुछ नहीं, 300 रुपया का खाली 300 रुपया दीजिए। श्री पंचमी 1 जनवरी 300 रुपया दीजिए। मेरा नाम विप्लव बाबा हुआ। देखिए वो मंदिर दिखाइए, उस मंदिर के पास हम रहते हैं। अच्छा, आइए और यहाँ 300 रुपया दीजिए, आके ले जाइए। बस आप दर्शन करा देंगे। एकदम दर्शन। कितना देर खड़ा रहना पड़ेगा? और ज़्यादा से ज़्यादा 10 से 15 मिनट में दर्शन होता है। भीड़ भाड़ का मेन मंदिर दर्शन करा देंगे। हाँ हाँ, और बाबा के मेन मंदिर का ही बता रहे, बाकी सब मंदिर खाली रहती है। अच्छा अच्छा। मेन मंदिर में 10 से 15 मिनट और भीड़ भाड़ के दिन में 1 घंटा लग जाती है। তো বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে যতটা পেরেছি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। অনেক জায়গায় এখানে ভিডিও অ্যালাউ নেই, তাই প্রত্যেক জায়গায় ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। এইখানে ঠিক বাবার মন্দিরের সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিন্তু কুয়ো আছে। আর এই কুয়োর বিশেষত্ব হচ্ছে এই কুয়ো থেকে জল তুলে কিন্তু বাবার মাথায় ঢালা হয়। আর কুয়োটা তোমাদের যদি দেখাই, জানি না তোমরা আদৌ দেখতে পাচ্ছ কিনা, বিশাল ডিপ, উপর থেকে দেখলেই ভয় লাগছে। তো এই কুয়ো থেকে কিন্তু এই দেখো এই কপি কলের মাধ্যমে জল তুলে এগুলো পুরো ব্যারেলে দেওয়া হয় এবং এখান থেকেই এই যে দেখো ঠাকুরমশাই দেখাচ্ছে এই জলগুলো কিন্তু বাবার মাথায় ঢালা হয়। তো বন্ধুরা, এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি শিবাঘাটে। তোমরা যারা বৈদ্যনাথ ধাম দর্শন করতে আসবে তোমরা চাইলে শিবাঘাটটাও দর্শন করতে পারো, কারণ এইখানের এই শিবাঘাটে যে পুকুরের জলটা, এখানের মানুষজন কিন্তু খুব পূর্ণভাবে এটাকে মান্যতা দেয়। এখানে অনেকে আছে যারা ভক্তগণরা এই শিবাঘাটেই কিন্তু স্নান করে বাবার দর্শন করতে যায়, বা এই ঘাটের জল নিয়েও কিন্তু অনেকজন বাবার মাথায় ঢেলে থাকে। তো তোমরা চাইলে কিন্তু সেটা করতে পারো, এসে আগে এখানে স্নান করে তারপরে কিন্তু বাবার দর্শন করতে যেতে পারো। আর এখানে যেটা আরেকটা মূল আকর্ষণ এই শিবাঘাটে, সেটা তোমাদের দেখাচ্ছি চলো। এই শিবাঘাটের সামনে এখানে একটা মহাদেবের বিশাল বড় ত্রিশূল রাখা আছে, দেখতেই পাচ্ছ সাইজটা বিশাল বড় আকারের। তো এটা কিন্তু শিবাঘাটের ঐতিহ্য যেটা, সেটা কিন্তু আরও বেশ অনেক গুণে বাড়িয়ে তুলেছে। খুব সুন্দর লাগছে, দেখো মহাদেবের বিশাল বড় একটা ত্রিশূল রাখা আছে। এছাড়াও এখানে বসার জায়গা আছে, তোমরা চাইলে কিন্তু এখানে বসে অনায়াসে সময় কাটাতে পারো। এবং তোমাদের যদি পুকুরটা চারিপাশ থেকে দেখাই, বিশাল বড় একটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ, আর অনেকগুলো স্নানঘাট আছে। মন্দির প্রাঙ্গণে তোমাদের ঘুরিয়ে দেখালাম এবং তার সাথে সাথে ঘুরিয়ে দেখালাম শিবগঙ্গা এবং আশপাশটাও তোমাদের সবটাই ঘুরিয়ে দেখালাম। এইবার তোমরা বৈদ্যনাথ ধাম দর্শন করতে এলে কোথায় কম খরচের মধ্যে খাওয়া দাওয়াটা সারবে, এবার চলো তোমাদের সেটা দেখাচ্ছি। ঠিক শিবগঙ্গা যেটা আছে, শিবগঙ্গার দেখো ঠিক সামনেই দেখো লক্ষ্মী গণেশ মারওয়াড়ি বাসা বলে একটা এখানে হোটেল আছে। তো এখানে খুব কম খরচের মধ্যে খাওয়া দাওয়া হয়। তো এখানে কত প্রাইস পড়ছে খাওয়া দাওয়া এবং কী কী থাকছে মেনুতে, সেই সব কিন্তু দেখাচ্ছি ভিডিওর মধ্যে, দেখতে থাকো। দেখো খেতে বসে গেছি, এখানে দেওয়া হয়েছে একটা সবজি এবং একটা আচার এবং আলু ভাজা, আলু উচ্ছে ভাজা আছে। এবার বাকি কি খাবার আছে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি।
এখানে এইরকম একটা বিশাল বড় আলুর পরোটা দেওয়া হবে এবং তার সাথে কিন্তু রাইসও আছে। তো চলো আর বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি। তো চলো খেয়ে দেখি কেমন খাবারের টেস্ট। পরোটার সাথে তরকারি, ভালো, মোটামুটি খারাপ না, টেস্টফুল খাবার। तो चलो खावा दावा सेरे नहीं, सेरे बाकी होता तो तुम्हारे संग परे होच्छे। ये बोल रहे हैं जो ये मेनू हम लोग लिए हैं, ठीक है, मेनू में क्या क्या रहता है? आलू में, हाँ ये पूरा मेनू में, मेनू मतलब ये जो थाली लिए है, थाली में क्या क्या मेनू रहता है, क्या क्या चीज़ रहता है? क्या 60 रुपये में एक पराठा रहता है, भरपेट चावल, सब्जी, भुजिया, अचार, पापड़, लहसुन मिर्च जितना है सब मिलता है। अच्छा पूरा अनलिमिटेड, जितना चाहे राइस ले? हाँ राइस जी अनलिमिटेड है। अच्छा पराठा क्या एक तो मिलेगा क्यों? एक पराठा और मांगने से नहीं मिलेगा ना, अगर चावल नहीं खाएंगे तो डबल पराठा मिलेगा। अच्छा अच्छा, तो इसका प्राइस क्या आ रहा है? एक पराठा का प्राइस है 40 रुपया। नहीं और ये थाली का, ऑल ओवर थाली का प्राइस क्या आ रहा है? थाली हम लोग का सिस्टम नहीं है, हम लोग का भरपेट चावल है, भरपेट सिस्टम है। 60 रुपया, 60 रुपया में एक पराठा। তো এই ভাই একটু ঘাবড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এই থালিটা একটা পরোটা দেবে আনলিমিটেড, তুমি তরকারি নাও, যত খুশি আলু ভাজা নাও বা রাইস যত আনলিমিটেড নাও, সব কিছু মিলিয়ে কিন্তু পরোটা তোমরা একটাই পাবে, সব কিছু মিলিয়ে 60 টাকা মাত্র কিন্তু এই থালিটার দাম। এখন আমি চলে এসেছি উত্তরের দুয়ার বা সিংহদুয়ার বলতে পারো, কারণ এই দেখতে পাচ্ছ এই দুয়ারটা যেহেতু উত্তরে, তো অনেকে উত্তর দুয়ার বলে থাকে, এবং যেহেতু এই দুয়ারের দুদিকে দেখো বড় বড় সিংহ আছে, এই দেখো দেখতে পাচ্ছ দুদিকে দুটো সিংহের বিগ্রহ আছে, সেই জন্য এই দুয়ারটাকে কিন্তু সিংহদুয়ারও বলা হয়। এই বৈদ্যনাথ ধামে কিন্তু টোটাল, এই বৈদ্যনাথ ধামে টোটাল 3টে দুয়ার, পূর্ব দুয়ার, পশ্চিম দুয়ার এবং সিংহদুয়ার। আরেকটা দুয়ার আছে সেটা হচ্ছে ভিআইপি লাইনের জন্য, সেটা কিন্তু আলাদাভাবে ধরা হয়। আর এই হচ্ছে পুরো সিংহদুয়ার। মন্দির দর্শন করে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন ঘড়ি মোড় বা ক্লক টাওয়ার মোড় বলে। আর এই মোড়ের সামনে এসে দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছি কি বিশাল বড় মার্কেট বসেছে, ফল থেকে জামা কাপড় থেকে নানান অর্নামেন্টস থেকে বিশাল বড় মার্কেট এটা। রাস্তার দুধার জুড়ে শুধু দোকান আর দোকান। তো এখানে তোমরা যদি ঘুরতে আসো নানান রকমের জিনিস পাওয়া যায়, তোমরা একবার ঘুরে দেখতে পারো। যদি তোমাদের কোনো জিনিস পছন্দ হয়ে যায় আশা করি এখানে কম দামি হবে, কারণ সবই দেখছি ফুটের দোকান। তো তোমরা চাইলে স্মৃতির উদ্দেশ্যে সেটা তোমাদের বাড়ির লোকের জন্য বা প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারো। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি ঘড়ি মোড় বা ক্লক টাওয়ার মোড়ের একটু আগে। তোমাদের মন্দির প্রাঙ্গণের পরিদর্শন তো করিয়ে দেখালাম এবং আশপাশটাও ঘুরিয়ে দেখালাম। এছাড়াও তোমরা খুব কম খরচের মধ্যে বৈদ্যনাথ ধাম ভ্রমণ কিভাবে করবে বা এখানে এলে কম খরচের মধ্যে খাওয়া দাওয়া কিভাবে করবে বা কোথায় করবে সেটাও তুলে ধরলাম। এইবার যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস, যেটা খুব কম খরচের মধ্যে একটা ভালো হোটেল পাওয়া যায়, সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যে। তাহলে চলো সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই ক্লক টাওয়ার মোড় ঠিক একটু আগে দেখো একটা বাঁ হাতে রাস্তা চলে গেছে, তো আমরা কিন্তু এইদিকে রাস্তা ধরে চলে যাব। এইখানে রাস্তা ধরে গেলে প্রচুর মাত্রায় কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো ভালো হোটেল আছে। তো আমরা কিন্তু সেখানে দেখে শুনে একটা ভালো হোটেল চুজ করব যেটা কম বাজেটের মধ্যে হয়। তো দেখে আজকে রাতটা কিন্তু এখানে স্টে করব। তো চলো দেখা যাক কেমন কি হোটেল পাই আর কেমন কি বাজেট হয়, তো সেটাও কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। ক্লক টাওয়ার বা ঘড়ি মোড় যেটা, সেইখান থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট জাস্ট এলে মিনা বাজার তোমরা জিজ্ঞেস করবে যে কাউকে, তারা দেখিয়ে দেবে। বা তোমরা যদি স্টেশন থেকে অটোওয়ালা বা টোটোওয়ালাদের বলো যে মিনা বাজার যাবো, তোমাদের কিন্তু একদম নামিয়ে দেবে। তোমাদের এবার লোকেশনটা, এক্স্যাক্ট লোকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মিনা বাজার এসে দেখতে পাবে তোমরা এখানে মাছের সবজি বাজার আছে, মাছের বাজার আছে। এখান থেকে দেখো এখানে একটা ব্র্যান্ড লুক বলে একটা দোকান আছে, আর ঠিক তার অপোজিট থেকেই একটা গলি ঢুকে গেছে। আর এখানে গেলেই আজকের আমাদের যে হোটেলটা নাগেশ্বরম দর্শনম ইন আমাদের হোটেলের নাম। তো চলো কেমন কি হোটেল রয়েছে আর কেমন কি ফেসিলিটি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের হোটেল, দেখো লেখা আছে হোটেল নাগেশ্বরম দর্শনম ইন। আর এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। আর এই হচ্ছে রিসেপশন। तो दादा हमारे संगे आछे। नमस्ते दादा। नमस्ते। बोल रहे आप लोग का इधर रूम जो है नॉन एसी और एसी रूम का क्या प्राइस है, थोड़ा बताइए। एसी का आपको 1500 रुपये लग जाएगा। अच्छा। और नॉन एसी का 1000 रुपये से स्टार्टिंग है। अच्छा।
और उससे भी कम का हमारे यहाँ 499 रुपये से स्टार्टिंग है। कितना? 499 रुपये से। 499। उसमें क्या अंतर है 1000 और 499 में? 1000 रुपया में आपको अटैच बाथरूम मिल जाएगा रूम में। अच्छा, 499 में आपको कॉमन टॉयलेट मिलेगा। जी। अच्छा अच्छा, थोड़ा वो 499 वाला रूम दिखा सकते हैं क्या? जी चलिए आइए। তো চলো বন্ধুরা, একটা রুম শুনতেই পেলে যে একটা 1000 টাকা আর একটা 499 টাকা, তো দুটোই রুম তোমাদের দেখাবো এখন কেমন কি রুমের ফেসিলিটি আছে সেটা তুলে ধরছি। আচ্ছা, এই একটা রুম যেটা দেখতে পাচ্ছি, একটা তক্তপোষ বেছানো আছে, দুটো বালিশ আছে, ছোটোখাটো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরে একটা ফ্যান আছে, এদিকে লাইট পেয়ে যাবে, চার্জিং পয়েন্টও আছে। আচ্ছা, इसका অ্যাটাচ বাথরুম নেই है, 499। তো এই রুমটা তোমরা মাত্র 499 টাকায় পেয়ে যাবে। মানে ভাবতে পারছো এত সুন্দর একটা জায়গা এসে তোমরা মাত্র 499 টাকায় রুম পেয়ে যাবে, সেখানে তোমরা 2 থেকে 3 অনায়াসে কিন্তু থাকতে পারবে। এবারে চলো তোমাদের 1000 টাকা রুমটা দেখাই। আচ্ছা, রুম নাম্বার হচ্ছে 110। তো এই একটা রুম আছে যেটার প্রাইস হচ্ছে 1000 টাকা। একটা বেড আছে, এখানে একটা সেন্টার টেবিল পেয়ে যাচ্ছ, একটা চেয়ার পেয়ে যাচ্ছ, এখানে একটা মিরর পেয়ে যাচ্ছ, এখানে প্লাগবোর্ড আছে। আচ্ছা, আর উপরে পেয়ে যাচ্ছ ফ্যান, লাইট, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, গিজারও আছে। এখন শীতকাল, এটা কিন্তু খুব দরকার, যারা তোমরা দূর দূরান্ত থেকে আসবে, খুব টায়ার্ড লাগবে, তারা এসে ফ্রেশ হতে গেলে গিজারটা কিন্তু মাস্ট। তো গিজার এখানে আছে, আর কমন বাথরুম দেখতেই পাচ্ছ। তো এই রুমটার প্রাইস হচ্ছে 1000 টাকা। আচ্ছা, তোমরা যারা এসে 499 টাকা রুম নেবে তাদের জন্য কিন্তু দেখো এখানে কমন বাথরুম আছে। इसमें गीजर नहीं है? जी, गीजर की सुविधा है। गीजर है? जी। अच्छा, कहाँ है? गीजर ऊपर, गीजर का स्विच ऊपर। আচ্ছা, এখানে গিজার আছে, গিজারের সুইচ, এখানে গিজারের কানেকশন করা আছে। তো গিজারের কানেকশন সুইচ দিলেই কিন্তু এখানে গরম জল পড়বে। তো মানে তোমরা যারা 499 টাকা রুমও নেবে তারাও কিন্তু গিজারের ফেসিলিটি পাবে। শুধু তফাৎ এতটাই যে কমন টয়লেট আর অ্যাটাচ বাথরুম, এটার জন্য কিন্তু তোমাদের 500 টাকা ডিফারেন্স আছে। তো তোমরা যারা কম বাজেটে এসে থাকতে চাও তারা কমন টয়লেট ইউজ করতে পারো, যারা 1000 টাকা রুম নিতে চাও তারা কিন্তু অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবে। তোমাদের এতক্ষণ যে রুমটা দেখাচ্ছিলাম সেগুলো ছিল নন এসি রুম, সেটা 499 টাকা রুম হলেও 1000 টাকা। এইবার তোমাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে এসি রুম। তো চলে এসেছি 103 নাম্বার রুমে। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর বেড পেয়ে যাচ্ছ তোমরা, এখানে এসি আছে, লাইট আছে, উপরে ফ্যান আছে, পেয়ে যাচ্ছ তোমরা একটা মিরর, এদিকে সুন্দর পর্দা দিয়ে, এখানে বড় বেশ বিশাল বড় জানলা আছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে পেয়ে যাচ্ছ সেন্টার টেবিল, আর পেয়ে যাচ্ছ অ্যাটাচ বাথরুম। আচ্ছা, গিজার ফেসিলিটিও আছে, এখানে তোমরা কোমোড পেয়ে যাচ্ছ, ওয়েস্টার্ন কোমোড পেয়ে যাচ্ছ, আর এই হচ্ছে কিছুটা বাথরুম যেখানে তোমরা শাওয়ারও পেয়ে যাচ্ছ। আচ্ছা, ये एसी रूम का प्राइस क्या बोला? 1500 रुपये। 1500 रुपये। তো এই ছিল বন্ধুরা এসি রুম, যেটা প্রাইস পড়ছে 1500 টাকা। তো বন্ধুরা, রুমে আমরা চেক ইন করে নিয়েছি, আর রুমের প্রাইস কী ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। আর এখন আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে শরীরের কন্ডিশন কী হতে চলেছে বা কী হয়ে আছে অবস্থা। কারণ কাল সারা রাত ঘুম নেই, আজ সকাল থেকে এদিক ওদিক দৌড়াদৌড়ি, তো একটা টায়ার্ড হয়ে আছি, খুব টায়ার্ড হয়ে আছি। তাই এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব। যদি সন্ধ্যেবেলার দিকে কোথাও ঘুরতে বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে আবার কথোপকথন করবো, সেই সব তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর আমরা কিন্তু সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। কালকে যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম, বুঝতেই পারছো আগের দিন রাতে ঘুম হয়নি, কালকে সারাদিনের ধকল, তো অবভিয়াসলি সবাই কিন্তু খুব টায়ার্ড ছিলাম। স্নান করে এসে আলাদা করে কোথাও বেরোনো হয়নি, ভিডিও করা হয়নি। পাশে একটা ননভেজ হোটেল ছিল, সেখানে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম, যেহেতু ঠান্ডার ওয়েদার ছিল, বেশ ভালোই ঘুম হয়েছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ সবাই আমরা রেডি হয়ে গেছি। রাহুল আছে, সুব্রতা আছে, দেবাশিস, আমাদের ব্যাগ পুরো প্যাক হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা। তো এখন কিন্তু এখানে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। 11:47 আমাদের পূর্ব এক্সপ্রেস আছে, জেসিডি থেকে হাওড়ার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। বাড়ি ফেরার পালা যেহেতু আজকে, তাহলে চলো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, যাওয়া যাক স্টেশনের দিকে। কেমন লাগলো ভাই এক্সপিরিয়েন্স? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। প্রথমবার এসেছি লাইফে, বেশ আর ভালো একটা এক্সপিরিয়েন্স। আর এই হোটেলের থেকেও বেশ ভালো লাগলো, রাতে বেশ দারুণ ঘুম হয়েছে। ইচ্ছে করছিল আরও 2 দিন থেকে যাই, কিন্তু উপায় নেই, যেহেতু অফিসে সবাই চাকরিজীবী মানুষ, ফিরে যেতে হবে, নাহলে থাকতাম আরও 2 দিন থাকতাম। তোমার কেমন লাগলো? আমার বেশ ভালো লাগলো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো বাবা টেনেছেন বলেই আমি আসতে পেরেছি। জয় বিশ্বনাথ, জয় বদ্রীনাথ, জয় বৈদ্যনাথ, সমস্ত কিছু আমি মনের মধ্যে স্মৃতি নিয়ে গেলাম, আমার বেশ ভালো লাগলো। আমি বলবো দর্শক বন্ধুদের আপনারা এখানে আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। আর এত সস্তায় আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন, আর
পুরো ঝাড়খণ্ডটা তো আমি ঘুরে টুরে দেখলাম, বেশ ভালো লাগলো আমার। ভাই কেমন লাগলো? বেশ ভালো লেগেছে, সব দিক থেকেই বেশ সুন্দর। কারণ এখানে এই প্রথম এসে বাবার দর্শন করলাম, তার সঙ্গে মায়ের দর্শন করলাম। বিশেষ একটা তিথি ছিল কালকের, তো ওখানে সেই হিসাবে আমরা লাকি, সেই হিসাবে আমরা লাকি, মানে বিশেষ দিনে আমরা পৌঁছেছি। আমরা জানতাম না যে কালকে মাঘী পূর্ণিমা। হ্যাঁ, কালকে মাঘী পূর্ণিমা। প্রচুর ভিড়ও ছিল, অনেক দূর দূর থেকে ভক্তরা এসে সবার সঙ্গে দেখা মজা হয়েছে। আর এখানে একটা হোটেলও মানে পেয়ে গেছিলাম একদম কম বাজেটের মধ্যে। তোমরা চাইলে কিন্তু একবার হলো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাবে, তো বেশ সুন্দর লেগেছে। তো বুঝতেই পারছো সবাই মিলে কিন্তু খুব ভালো এনজয় করি। 4 জন এসেছিলাম, সময় কিভাবে কেটে গেছে বুঝতেও পারিনি। তো সख्त लौंडो রেডি হয়ে গেছে সবাই। হ্যাঁ ভাই सख्त लौंडो कैसा लगा था ऑल ओवर एक्सपीरियंस? হ্যাঁ চলো এখানেই বাবা বৈদ্যনাথ ধামের নাম নিয়ে আমরা কিন্তু রওনা দেবো এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা। তাহলে চলো বেরিয়ে পড়েছি। আমরা ছিলাম 2nd ফ্লোরে, দেখতে পাচ্ছ। চলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর সামনেই হচ্ছে ঘড়ি মোড় বা ক্লক টাওয়ার বলতে পারো। হোটেল থেকে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না। তো জাস্ট ঘড়ি মোড় থেকেই এখান থেকে অটো ধরবো, ধরে কিন্তু স্টেশনের দিকে যাব। বন্ধুরা অটো থেকে নেমে চলে এসেছি স্টেশনের কাছে। আমাদের 1 রাত 2 দিনের বৈদ্যনাথ ধাম সফর এইখানেই শেষ হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম বৈদ্যনাথ ধাম তোমরা খুব অল্প খরচের মধ্যে কিভাবে আসবে, বা অল্প খরচের মধ্যে তোমরা থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় আছে। তো সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে এবং তোমাদের কাছে বেশ ইনফরমেটিভ মনে হয়েছে। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আর বাড়াচ্ছি না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ যেন টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।